বন্ধুরা নমস্কার। গতকালকের ভিডিওতে গত ভিডিওতে আমি আপনাদেরকে আস্তাবল ময়দান থেকে সোনিয়া গান্ধীর জনসভা লাইভ করার গল্পটা বলেছিলাম। আজকে বলবো এই 2008-এর বিধানসভা নির্বাচনেই আপনার উদয়পুর থেকে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মানে তখনকার ওনার জনসভা লাইভ করার গল্পটা বলবো। কম রোমাঞ্চকর না, ভীষণ ভীষণ রকম, বরং আগের চেয়ে আরও বেশি রোমাঞ্চকর, আগের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জিং। এবং আমার জীবনে দুটো ঘটনা কোনো দিন ভুলতে পারবো না। সেই ঘটনার সাক্ষী যে সমস্ত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা ছিল, জনার্দন বলেন, কৃষ্ণ বলেন, কৃষ্ণদেব বর্মা, তারপর নন্দমালাকার, রজনী বেরা, তারপরে সুনন্দা ভৌমিক, এরা চন্দ্রিমা শিরকার, এরা কেউই কোনোদিন ভুলতে পারবে না এরকম ব্যতিক্রমী এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা। আমি তো বললামই 2008-এর বিধানসভা নির্বাচনের আগে, ডেটটা আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই। আপনার প্রথমে হলো তো সোনিয়া গান্ধীর জনসভা, সেখানে আমি হিন্দিতে 25 মিনিট লাইভ টেলিকাস্ট করলাম। আর সেই দিনের পরের দিন কথা ছিল যে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আসবেন কংগ্রেসের হয়ে প্রচার করার জন্য, সিপিএমের বিরুদ্ধে প্রচার করার জন্য, এবং সেটা করবেন উদয়পুরের কিরিট বিক্রম ইনস্টিটিউশন বা কেবিআই মাঠে। তো আমরা তো প্রথম দিন সোনিয়া গান্ধীর প্রোগ্রাম শেষ করে অফিসে চলে যাই, শ্যামলী বাজারে, আগরতলা শ্যামলী বাজার অফিস। সেখানে অভিভ্যান গিয়ে অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছে। অফিসের ভেতরে তখন বিরাট, আমি তো তখন সবার কাছে একটু বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু, মানে আমাকে সবাই কংগ্রেচুলেট করছে, এই সমস্ত চলছে। এর মধ্যে পরদিন উদয়পুরের প্রোগ্রামে কে লাইভ করবে, কারা কারা যাবে সেখানে, সে সমস্ত নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো সঞ্জীব দেব তখন আমাদের ব্যুরো চিফ, প্রদীপ চক্রবর্তী তখন আমাদের নিউজ এডিটর, আমি সিনিয়রদের মধ্যে একজন। তো তখন দেখলাম যে তারা যে তালিকা তৈরি করলো, সেই তালিকাতে অনেকের নামই রয়েছে, কিন্তু আমার নাম ছিল না। আমার কোনো আপত্তিও নাই। আমি তো সোনিয়া গান্ধীর প্রোগ্রাম লাইভ করব, তাও তো নির্দিষ্ট ছিল না, কিন্তু হয়েছে, ঘটনাচক্রে হয়েছে, এবং এটা আমার জন্য সৌভাগ্য। একজন সাংবাদিক, স্যাটেলাইট টেলিভিশন জার্নালিস্টের কাছে তো এটা একটা বড় ঘটনা। তো এটা যেহেতু হয়েছে, আমি স্যাটিসফাইড ছিলাম। কিন্তু সন্ধেবেলায় হঠাৎ করে আমাদের অফিসের ল্যান্ড ফোনে মাতাং সিংয়ের ফোন আসে। ফোনটা তোলার পরে মাতাং সিং বলল স্পিকার অন করতে, এবং বললেন যে সঞ্জীব দেবকে বোলাও। তো যে রিসেপশনে ছিল সে সঞ্জীব দাকেও ডাকলো আর বলল যে বাকি সবকে বোলাও। তো এর মধ্যে আবার স্পেশালি আমার নাম করে বললেন যে প্রসেনজিৎ কবি বোলাও। তো আমরা সবাই এসে, উনি স্পিকারে কথা বলবেন এবং ওনার কথা আমরা সবাই শুনবো, তো তার জন্য দাঁড়িয়ে আছি। সঞ্জীবদার সঙ্গে কথা বলছেন, সঞ্জীবদাকে জিজ্ঞেস করছেন যে मनमोहन सिंह के प्रोग्राम में कौन कौन जाएगा। संजीव दा के पर एक लिस्ट अनुযায়ী नाम बोलছেন। तो তিনি বলছেন ও प्रसेनजीत क्या नहीं जाएगा। तो उन्हें बोलছেন ना प्रसेनजीत तो आज किया है, तो प्रसेनजीत नहीं जाएगा। तो उन्हें बोलছেন नहीं प्रसेनजीत जरूर जाएगा, प्रसेनजीत को भी टीम में रखो। तो আমাদের দেশের একটা মানে এটা অভ্যাস বা বদ অভ্যাস যাই থাকুক না কেন, কেউ যদি কোনো কাজে সফল হয়ে যায় আর কি, তাহলে তার পেছনে কিন্তু নানান ধরনের প্রবলেম হয়। নামটা তালিকা থেকে তার বাদ যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে, যে কাজটা ভালো করে এস্টাবলিশ করে দেয় আর কি। তো এই কারণে ভালো কাজ করা অনেক সময় বিপজ্জনকও হয়ে যায় আর কি, সমস্যাও তৈরি হয়। তো আমার নামটা বাদ ছিল, যদি আমি সিনিয়র, আমার জুনিয়রদের নাম তালিকা ছিল, আমার নাম বাদ ছিল। তো মাতাং সিং যেহেতু বললেন, তো স্বাভাবিকভাবে হ্যাঁ স্যার প্রসেনজিৎ ভি জায়েগা। এরপরে রাত্রিবেলায় আমরা গেলাম, গিয়ে উদয়পুরে একটা হোটেলে ছিলাম আমরা। আমাদের যা টেকনিক্যাল টিম ছিল অভিভ্যানকে নিয়ে, তারা সমস্ত সারা রাত্র ধরে টেকনিক্যাল টিম মাঠের মধ্যে সব ব্যবস্থা করি। তখন এটা এলাহি কারবার হতো আর কি, একটা বিরাট যজ্ঞের মতন অভিভ্যান নিয়ে ময়দান থেকে লাইভ করা। মানে এটা একটা বিরাট একটা সময়ের ব্যাপার, এবং অনেক কিছু এর সঙ্গে যুক্ত থাকতো। তো এখন তো লাইভ করা কত সহজ, আমরা মোবাইল সামনে নিয়েই আমরা লাইভ করতে পারি। তো পরদিন সকালবেলা উঠে আমরা প্রথমে মাঠে যাই, কেবিআই মাঠে গিয়ে ব্যবস্থা সব দেখলাম। তারপর আবার হোটেলে যাই, গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে মাঠে চলে আসি।
তো সেই দিনও কথা ছিল তরুণ চক্রবর্তী আপনার ময়দান থেকে লাইভ করবেন। মনমোহন সিং আসার একটু আগে লাইভ হবে, মোটামুটি আধ ঘন্টা ৩৫ মিনিট হয়তো হতে পারে। তো তার জন্য দেখলাম ক্যামেরা ট্যামেরা সব সেজে গেছে, তরুণ দাও গিয়ে সেখানে দাঁড়িয়ে গেছেন, সঞ্জীব দাও উপস্থিত, অন্যান্যরাও উপস্থিত। তা আমার যেহেতু কোনো কাজ নাই, আমি ওই আস্তাবল ময়দানে যেটা করেছিলাম সেখানেও সেটাই করছি। আমি সেখানে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলছি, পুলিশের সঙ্গে কথা বলছি, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলছি। আমি এই কাজটাই করি, কারণ আমার পাবলিক কমিউনিকেশনটা আমি যাতে ঠিক থাকে তার জন্য এই কাজগুলো করছি আমি। আবার আগের দিনের মতন সেম ঘটনা ঘটলো। হঠাৎ করে একজন দৌড়ে গিয়ে আমাকে বললো, প্রসেনজিৎ দা তোমাকে আসতে হবে ক্যামেরার সামনে। তো আমি আবার কি হলো তো দৌড়ে এলাম। দৌড়ে আসার পরে আবার সঞ্জীব দা আমাকে বললেন যে তোমাকে দাঁড়াতে হবে ক্যামেরার সামনে। আমি বললাম কেন তরুণ দা? বলে যে না, মাতাং সিং ফিরছে, মানে আবার ফোন করেছেন, মাতাং সিং মনোরঞ্জন সিং ফোন করে বলছেন প্রসেনজিৎকেই দাঁড়াতে হবে। এখন কি ব্যাপার? এই মাতাং সিংয়ের বিরুদ্ধে আমি 7 বছর মামলা লড়েছি, কিন্তু এই মাতাং সিংই যখন আমি কাজ করেছি তখন তিনি বারবার আমাকে সুযোগ দিয়েছেন। তো তিনি নির্দেশ দিয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই ব্যুরো চিফ মালিকের নির্দেশ মানতে বাধ্য। তো আমাকে বললেন যে তুমি দাঁড়াও। আবার দাঁড়ালাম। ততক্ষণে তো আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এর আগের দিন আমার করার কারণে সাহসটা অনেক বেড়ে গেছে, কনফিডেন্সও বেড়ে গেছে। কিন্তু চ্যালেঞ্জটা হলো, আমাকে বলল যে ইংরেজিতে করতে হবে, এবার আর হিন্দিতে করলে হবে না। তো বাংলা আমাদের মাতৃভাষা, হিন্দিটা মাতৃভাষা না হলেও কষ্ট করে হিন্দি মোটামুটি শিখেছি। তার কারণে হিন্দিতে তো ঘন্টার পর ঘন্টা চালিয়ে নিতে পারবো। হয়তো গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, হয়তো উচ্চারণে সামান্য এদিক এদিক হতে পারে, কিন্তু মেজর কোনো ভুল হবে না। কিন্তু ইংরেজিটা তো বিদেশি ভাষা, অনেক কষ্ট করে ইংরেজি যতটুকু শিখেছি ততটুকু পারফেক্ট শিখেছি, এটাও তো ঠিক, কিন্তু ভুলেও তো যেতে পারি। অনেক সময় অনেক মাইন্ড ব্লক হয়ে গেলে জানা জিনিস আপনার ভুলে যাই আমরা। তো কিন্তু বিরাট বড় চ্যালেঞ্জ, মানে হিন্দির থেকে এবার ইংরেজিতে চ্যালেঞ্জটা এত বড়, হিলারিয়াস চ্যালেঞ্জ, কিন্তু করতে হবে। ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নাই, সাংবাদিক কোনোদিন ময়দান থেকে পালাতে পারে না। তো আমার কাছেও কোনো সুযোগ নেই, আর আমার সুযোগ থাকলেও আমি পালানোর লোক না, আমি তো পালাবো না। তো আমি দাঁড়িয়ে গেলাম, এবং সেই অনুযায়ী গুয়াহাটি থেকে আবার সেই গুয়াহাটি স্টুডিও থেকে এবার ওভার টু প্রসেনজিৎ চক্রবর্তী আগরতলা বলে ছেড়ে দিল। তারা ছেড়ে দিল, মানে তারা মুক্ত। এবার সমস্ত কিছু আমার ওপরে। বিন্দুমাত্র ভুল হওয়া মানে আমার সাংবাদিকতার জীবনে সবচেয়ে বড় কলঙ্ক, যে কলঙ্ক আমি কোনো দিন মেটাতে পারবো না, সেই রকম একটা চ্যালেঞ্জ। তো শুরু করলাম, ইংরেজিতে শুরু করলাম, এবং শুরু করে এক নাগারে চালিয়ে গেলাম। মানে যা আমার জানা আছে, আমার তো হ্যাঁ এটাও তো ঠিক যে আমি এতদিন ধরে সাংবাদিকতা করে আসছি, রাজ্যের রাজনীতি নিয়ে চর্চা করে আসছি, সংবাদ করে আসছি, আমার তো একেবারে নখদর্পণে না হলে অনেক কিছুই তো জানা ছিল। স্বাভাবিকভাবেই সেই সমস্ত কথাগুলো, এবং এইখানকার যে অবস্থা, এই নির্বাচনের গুরুত্ব, এই নির্বাচনে কে এগিয়ে কে পিছিয়ে, সমস্ত কিছু আমি বর্ণনা করছি। করতে করতে কখন 35 মিনিট হয়ে গেল আমার খেয়ালই নেই, মানে বুঝতেই পারলাম না যে কিভাবে সময়টা কেটে গেল। যখন আমাকে শেষ করতে বলা হলো, ইশারা দেওয়া হলো, আমি শেষ করলাম। শেষ করার পরে গুয়াহাটি স্টুডিওতে চলে গেল। এরপরে আবার সেম অবস্থা, হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু ঘেমে আমি একদম মানে পুরো শরীরে যেন স্নান করে ফেললাম। আবার সেই টেনশন, আজকে কোনো ভুল করলাম না তো? গতকালকে ভুল করিনি, তার জন্য কংগ্রেচুলেশন পেয়েছি, কিন্তু আজকে যদি ভুল করি গতকালকের ভালো করার জন্য কিন্তু আজকে কোনো ক্ষমা নাই। কিন্তু খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিনই বিশ্বযুদ্ধের মতন, হয় আমি টিকে থাকবো, না হলে আমি ধ্বংস হয়ে যাব, এরকম একটা অবস্থা। তো সেই দিনও আবার প্রদীপদা ফোন করলেন, এবং আরও গুয়াহাটি অফিস থেকে অনেকে ফোন করলেন। সবাই ফোন করে আমাকে আবারও কংগ্রেচুলেশন জানালেন, বললেন যে না, দারুণ হয়েছে, তুমি ঠিকভাবে বলেছো, তোমার কোনো না গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, না কোনো তথ্যগত মিস্টেক হয়েছে, না তোমার বলার ভঙ্গিমায় কোনো মিস্টেক হয়েছে, কোনো কিছুতেই কোনো মিস্টেক হয়নি, তুমি পারফেক্টলি তুমি কাজটা করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। সেটা দিল্লি অফিস থেকে ফোন করলো, তারপর কলকাতা অফিস থেকে ফোন করলো, আগরতলা অফিস থেকে ফোন করলো, সমস্ত জায়গা থেকে আমাকে ফোন করে কংগ্রেচুলেশন, একের পর এক কংগ্রেচুলেশনের বন্যা বইয়ে গেল কিছুক্ষণ ধরে।
আর আমার যারা কলিগরা ময়দানে উপস্থিত ছিল তারাও তো সবাই এসে আমাকে বলছে প্রসেনজিৎ দা তুমি দারুণ করেছ। তো যাই হোক, এই পরীক্ষাতেও আমি উতরে গেলাম। আমার জীবনে এই দুটো পরীক্ষা, স্যাটেলাইট টেলিভিশনে যারা কাজ করেছেন তারা জানেন, যারা কাজ করেননি কিন্তু কম বেশি এই সমস্ত ব্যাপারগুলো বোঝেন বা খবর রাখেন তারা সবাই জানেন যে একজন সাংবাদিকের কাছে যে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হলো ময়দান থেকে লাইভ রিপোর্টিং। যখন তাকে সাহায্য করার আর কেউ নাই, যখন এই পৃথিবীতে সে একা, সম্পূর্ণই একা, এই যুদ্ধটা তাকে একা লড়তে হয়। এই যুদ্ধে বিজয়ী হলে অনেকেই তার সাফল্য ভাগ করে নেবে, কিন্তু হেরে গেলে, কোনো ভুল হলে, ত্রুটি হলে, দোষ হলে সেটা সম্পূর্ণভাবে তার, এবং তার সম্পূর্ণ সাংবাদিকতার কেরিয়ারকে ওই সময়ে বাজিতে রেখে তাকে কাজ করতে হয়। এই দুটো দিনের কথা আমি আমার জীবনে কোনো দিন ভুলতে পারবো না। লাইভ রিপোর্টিং এছাড়া আরও অনেক করেছি, বিভিন্ন জায়গা থেকে করেছি, কিন্তু এই প্রথম দুটো লাইভ রিপোর্টিং আমার জীবনে, এবং এই ক্ষেত্রে ত্রিপুরাতে আমি প্রথম, আমি দিশারি, আমি পথিকৃৎ বলতে পারেন। তো এই দুটো কাজই আমি সাকসেসফুলি করেছি, যা কোনো দিন ভুলতে পারবো না বলে, এবং আপনাদেরকেও অনুপ্রাণিত করতে পারে, মোটিভেটেড করতে পারে এবং এম্পাওয়ার্ড করতে পারে বলেই এই রিয়েল লাইফ স্টোরিতে এই দুটো ঘটনা পরপর আপনাদেরকে শোনালাম। আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে না, শুধু আপনাদের মানসিক যদি কোনো দুর্বলতা থেকে থাকে, মানে অবসাদে থেকে থাকা, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, ডিমোটিভেটেড হওয়া ইত্যাদি ইত্যাদি যদি আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে এই দুটো ভিডিও আপনাকে রিএনার্জাইজ করবে, আপনাকে নতুনভাবে শক্তিশালী করবে। আপনি বুঝতে পারবেন যে যদি প্রসেনজিৎ চক্রবর্তী করে থাকতে পারে, সফল হয়ে থাকতে পারে, তাহলে আপনারাও পারবেন। আপনার নিজের ক্ষেত্রে, সব যে টেলিভিশন জার্নালিজমের ক্ষেত্রে হতে হবে তা না, জীবনে যে কোনো ক্ষেত্রে আপনি রিস্ক নিয়ে কাজ করলে সেই ক্ষেত্রে আপনি সফল হতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাজে লাগবে। তার কারণে ভিডিওটাকে শেয়ার তো করবেনই, রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।